এখনকার গৃহিণীদের ঘরে বাইরের সমস্ত কাজ নিজে হাতে করতে হয়। ঘর সামলানো থেকে শুরু করে বাইরের কাজ, তাছাড়া অফিস হোক বা বাচ্চা সামলানো হোক, সমস্ত কাজ তাদেরকে নিজেদেরকে করতে হয়। তো সেই কারণে সমস্ত কাজগুলো নিজে হাতে করার জন্য করার দরকার অনেক বেশি টাইমলি কাজ। আর ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। আর এই রকম স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো করে নিই, তবে আমাদের কাছে কিন্তু অনেকটা সময় এবং মাস গেলে অনেকটা টাকাও আমাদের হাতে বেঁচে যাবে। তো আজকে সেই রকমই কিছু নিত্য নতুন টিপস নিয়ে আপনাদের কাছে ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম দুধের প্যাকেট আসে। আমরা দুধ তো খাওয়া হয়, চায়ে হোক বা বাচ্চাদের জন্য হোক দুধ আমরা জাল দিই। কিন্তু যখন আমরা এরকম বাটিতে দুধটা জাল দিতে বসাই, তখন দেখা যায় যে দুধের এরকম বাটির সাইডে কিন্তু অনেকটা পরিমাণে দুধ মোটা হয়ে একটা লেগে থাকে। আর সেইখানে এই দুধটা অনেকটা পরিমাণে নষ্ট হয়। আর সেই দুধ বাটিটা যখন আমরা মাজা হয়, তখন কিন্তু অনেকটা পরিমাণে আমাদের হাত দিয়ে ঘষে ঘষে সেটা পরিষ্কার করতে হয়। তার কারণে আমাদের অনেকটা টাইম কিন্তু নষ্ট হয়। তো বন্ধুরা, আমরা প্রত্যেকবার দুধ জাল দেওয়ার আগে এরকম বাটির মধ্যে সামান্য কিছুটা জল খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে যখন ফুটিয়ে নেব, তারপরে যদি আমরা এর মধ্যে দুধের প্যাকেট থেকে দুধটা এর মধ্যে ঢেলে জাল দিই, তাহলে কিন্তু আর দুধ কোনো রকমভাবে জাল দিতে গেলে বাটির সাইডে কিন্তু লাগবে না। এই দেখুন, আমি ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার একটা সাঁড়াশির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটিটাতে আমি এইভাবে লাগিয়ে নিলাম। এবার আমি দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই অবস্থায় যদি আমাদের দুধ জাল দেওয়া হয়, এরখানে কিন্তু কোনো রকমভাবে দুধ আর বাটির সাইডে লাগবে না। দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, বাটির সাইডে কিন্তু কোনো রকমভাবে দুধটা লেগে নেই। টিপসটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এইরকম আমরা যখন দুধটাকে জাল দিয়ে নেই, জাল দেওয়ার পরে আমরা অনেকটা সময় কিন্তু বাইরে রেখে দিই, ফ্রিজের বাইরে। কারণ গরম অবস্থায় তো আমরা ফ্রিজে রাখতে পারবো না। কিন্তু এরকম যখন ফ্রিজের বাইরে রাখা হয়, তখন অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে যাই এটাকে ফ্রিজে ঠান্ডা হয়ে যাওয়ার পরে রাখতে। এই অবস্থাতে যখন এত গরম পড়েছে, দুধ কিন্তু খারাপ হয়ে যায়। তো সেখানে আমরা যখন দুধটা গরম থাকবে, এই অবস্থাতেই যদি আমরা দুটো এলাচ এইভাবে দিয়ে দিই, তবে কিন্তু দুধটা অনেকক্ষণ যদি বাইরেও থাকে, দুধ কিন্তু খারাপ হবে না। তাছাড়া দুধটা কিন্তু একটা অসাধারণ একটা দারুণ একটা স্মেল থাকবে। এটা দিয়ে যদি আপনারা চাও করেন, তবেও কিন্তু আপনাদের দুধটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা দুধের বাটিটা এইভাবে কোনো স্ট্যান্ডের উপরে রাখছি, কিন্তু এত গরম পড়েছে এখন, প্রচণ্ড বেশি পিঁপড়ের উৎপাত হয়। দুধ ঠান্ডা করে ফ্রিজে রাখার আগেই দেখা যায় যে দুধের মধ্যে পিঁপড়ে চলে আসে। আর এই পিঁপড়ে কত জায়গায় নোংরার মধ্যে থাকে, আর সেখান থেকে যদি পিঁপড়ে এই দুধের মধ্যে আসে, তখন কিন্তু অনেক রকম পয়জন হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আমরা কি করব, এরকম একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে বেশ খানিকটা আমি জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যেই যদি আমরা দুধের বাটিটাকে রাখি, তবে কিন্তু কোনো রকমভাবেই এর মধ্যে পিঁপড়ে আর আসতে পারবে না। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপরে রেখে দিলাম দুধের বাটিটা। তো কারণ এখানে এই জলের মধ্যে দিয়ে পিঁপড়ে কখনোই আসতে পারবে না। তো এইভাবে আপনারা দুধ বা যে কোনো খাবার রাখলে আপনাদের খাবারের মধ্যে কিন্তু পিঁপড়ে কোনোভাবেই আসতে পারবে না। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো রোজ প্রায় ভাত তো হতেই থাকে। তো আমরা আজকে একটা জিনিস আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, এইভাবে যখন ভাতটা বেশ ভালোভাবে ফুটে যাবে, তখন তো আমরা এইভাবে ঢাকনাটাকে সরিয়ে দিতে হয়। ঢাকনাটা সরিয়ে দিলে কি হয়, অনেক সময় অনেক কিছু নোংরা পড়ে যাওয়ার ভয়টা কিন্তু থাকে। আবার যদি আমরা ঢাকনাটা আটকে দিই, তখন দেখা যায় যে এর মধ্যে থেকে কিন্তু জলটা পড়ে গ্যাসটা নিভে যাবে। তো সেখানে যদি আমরা এইখানে এরকম কাঠের কোনো কিছু এরকমভাবে রেখে দিয়ে তারপরে ঢাকনাটাকে এইভাবে রেখে দেই, তবে কিন্তু কোনোভাবেই ভাতের মারটা আর বাইরে বেরোবে না।
আর ভাতটাও কিন্তু ভালো মতন হয়ে যাবে, আর কোনো রকম কোনো নোংরা পড়ার কিন্তু কোনো রকম ভয় থাকবে না। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি ভাতের যে জলটা ভাতের হাঁড়ির মধ্যেই কিন্তু ফুটে চলেছে, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু বাইরে আর আসছে না। তো বুঝতেই পারছেন এতে কিন্তু আপনাদের গ্যাস খরচ অনেকটা কমে যাবে, তার সাথে সাথে ভাতের মধ্যে কোনো রকম কিন্তু নোংরা পড়ার ভয়টাও কিন্তু থাকবে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা সবাই জানি যে শিল নোড়ায় যদি আমরা মশলা করি তবে রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়, কিন্তু আজকালকার এত তাড়াহুড়ো জীবনে শিলনোড়া আমাদের কিন্তু একদমই ব্যবহার করা হয় না। কিন্তু আজকে আমি শিলনোড়া বাদ দিয়ে আমরা মিক্সি জারে যদি কিছু টিপস অনুযায়ী আমরা মশলাগুলো করে নেই তবে কিন্তু আমাদের মশলা কিন্তু একদম শিলনোড়ার মতনই মিহি হবে আর স্বাদ হবে। এখানে দেখুন আমি পোস্ত আর কাজু দিয়ে রান্নাটা করব, তো সেইখানে আমি কিছুটা জল দিয়ে বেশ খানিকক্ষণ আগে কিন্তু পোস্ত আর কাজুটাকে ভিজিয়ে রাখবো। তো তারপরে আধ ঘন্টা পরে আমি এখানে কাজুটা আর পোস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা টক দই। কারণ আমি এই রান্নাটা টক দইয়ে করছি, তাই সেই কারণে এখানে টক দইটাও আমি এই মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এইভাবে যদি মশলাটাকে আমরা বেশ খানিকক্ষণ আগে যদি জলে ভিজিয়ে মশলা করতে পারি তবে কিন্তু একদমই শিল নোড়ার মতন মিহি মশলা তৈরি হবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের এই শুকনো জিনিস যেমন আলু, পেঁয়াজ, রসুন এগুলো আমাদের তো ফ্রিজে রাখা হয় না, এগুলো আমরা বাইরেই রাখি। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই আলু, পেঁয়াজ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এখানে আলু পেঁয়াজের মধ্যে যদি জল ভাবটা থাকে তবেই কিন্তু এই আলু পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তো সেখানে আমরা কি করব, এই রকম পুরনো কাগজ বা খবরের কাগজ তো আমাদের বাড়িতে থাকেই। তো সেখানে আমি এইভাবে ছোট ছোট করে কাগজগুলোকে কেটে নিচ্ছি। কাগজ আমাদের যে কোনো জিনিসের জলীয় বাষ্পটা সোক করতে কিন্তু সাহায্য করে। আমি বেশ ছোট ছোট করে কাগজগুলোকে কেটে নিলাম। আপনারা এইখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার কাছে পুরনো খাতার কাগজ ছিল, সেগুলো আমি কেটে কেটে এরকম করে ব্যবহার করছি। তো আমি এখানে পেঁয়াজ, আলু, রসুনের মাঝখানে এইভাবে কাগজটাকে দিয়ে দেব। তাতে যে পেঁয়াজের যে জলীয় বাষ্প, পেঁয়াজ বা আলুর যে জলীয় বাষ্পটা থাকে সেটা কিন্তু এই কাগজটা কিন্তু একদম সোক করে নেবে, আর সহজে কিন্তু পেঁয়াজ, আলু এগুলো নষ্ট হবে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা জামা কাপড় ধুতে গিয়ে আমাদের জামা বা প্যান্টের পকেটে এরকম টাকা থেকে গেলে সেই টাকাগুলো ভিজে যায়। তো এই ভেজা টাকা যদি কোনো রকমভাবে আমরা ইস্ত্রি করে শুকাতে যাই তখন কি হয়, অনেক সময় যে আয়রনের বেশি টেম্পারেচারের জন্য টাকাটা কিন্তু জ্বলে যেতে পারে। আর একবার যদি টাকা জ্বলে যায় সেটা কিন্তু আর কোনোভাবেই কোনো দোকানে কিন্তু সেই টাকা নেবে না, আমরা খরচ করতে পারবো না। তো সেখানে আমরা কি করব, তাওয়ার মধ্যে বেশ খানিকটা আমি চাল দিয়ে দিলাম। আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন বা চাল রান্না হয়, ভাত হয়, তো সেখানে আমি কিছুটা চাল এইভাবে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদমই সিমে রাখতে হবে, কমিয়ে রাখতে হবে। তো এবার চালটা যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এইভাবে টাকাটা চালের উপর রেখে দেব। এখানে গরম চাল টাকার যে জলটা সোক করে নিতে সাহায্য করবে। আমি কিছুক্ষণ উল্টে পাল্টে চালের উপর রেখে দেব, তারপরেই দেখা যাবে, আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, টাকাটা কিন্তু একদমই শুকিয়ে কটকটে হয়ে যাবে। তো এইভাবে আপনারা অবশ্যই টাকা বা ভিজে গেলে তখন এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। যদি টিপসটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা দই দিয়ে তো অনেক রকম রান্নাই করি, যেমন মাছ, মাংস, ডিম, সবজি। আর টক দইয়ের যে কোনো রান্নাই কিন্তু দারুণ টেস্ট হয়। কিন্তু এই টক দই রান্না করার একটা কিন্তু
প্রসেস আছে। বন্ধুরা, আপনারা যদি ডাইরেক্ট এই টক দই কড়াইতে দিয়ে দেন তবে কিন্তু এই টক দই একদম কেটে যাবে আর রান্নার টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটা বাটির মধ্যে টক দইটা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর এর মধ্যেও আমি মশলাটাকে দিয়ে নিচ্ছি। এখানে আপনাদের যা যা মশলা দেওয়ার সেখানে এই দইয়ের মধ্যে মশলাটাকে দিয়ে নেবেন। এখানে আমি সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এতে কি হবে, দই কোনোভাবেই কিন্তু রান্নায় দিলে দইটা আর ফেটে যাবে না। তো দেখুন আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এইভাবে আপনারা দই দিয়ে যে কোনো রান্না এইভাবে অবশ্যই করবেন। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যে দইয়ের আমি রান্নাটা করছি, দইটা যখন আমি এইভাবে কড়াইতে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে। হাইতে রাখলেও কিন্তু দইটা কেটে যাবে। বন্ধুরা, আমাদের কুকার তো প্রায় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে ব্যবহার হয়, কিন্তু দেখা যায় যে কুকারের এই যে গার্ডারটা অনেক সময় ঢিলে হয়ে যায়। ঢিলে হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে সাইড দিয়ে আমাদের খাবারের জলটা বেরিয়ে আসতে থাকে, তখন আমাদের রান্না কিন্তু অনেক দেরি হয়ে যায়। কারণ আমরা কুকার ব্যবহার করি আমাদের রান্না বা কাজ আমাদের তাড়াহুড়োতে করে নেওয়ার জন্য, কিন্তু যখন এইভাবে জলটা বেরিয়ে আসে তখন কিন্তু আমাদের কাজটা করতে অনেক দেরি হয়ে যায়। আজকে একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, এইভাবে গার্ডারটা যখন খারাপ হয়ে যায় অবশ্যই আপনাদের কাছে আগে দোকানে নিয়ে যাওয়াটা কিন্তু খুবই দরকার। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের দোকানে নিয়ে গিয়ে ঠিক করার মতন সময় থাকে না। তখন ইমার্জেন্সি পারপাসে আমাদের যদি এই কাজটাকে কমপ্লিট করতে হয় তবে কিন্তু একটা ছোট্ট টিপস আপনাদের কাছে ফলো করলে এই কাজটা টেম্পোরারিভাবে আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমার এখানে আমি কুকারটাকে লাগিয়ে দিলাম। এবার যেই দিক থেকে জলটা বেরিয়ে আসছে সেখানে আমরা কি করব, এখান দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে যখন, তখন আমরা আমাদের রুটি করা তো আটা আমাদের মাখা থাকে, তো সেখান থেকে আমি কিছুটা আটা আমি এইভাবে নিয়ে কুকারের মধ্যে লাগিয়ে দিলাম। আপনাদের ইমিডিয়েটলি কিছুটা কাজ কিন্তু এতে কিন্তু হয়ে যাবে। যদি টিপসগুলো ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।